বুয়ার রুম থেকে কেমন যেন আ উ ব্যথা পাচ্ছি তো সাহেব, এ ধরনের শব্দ আসতেছে। শব্দটা কেমন যেন বেড়েই চলেছে। এদিকে আমার স্বামী আরিয়ান রুমিও নেই। কিছু না বলে এসে বের হয়ে চলে গেছে। শুধু এইটুকু শুনেছি, বুয়াকে বলল দরজাটা আটকিয়ে দাও। এরপর কিছুক্ষণ পরে বুয়ার রুমে থেকে এই ধরনের বাজে শব্দ আসতেই চলছে। মনে হচ্ছে বুয়ার রুমে কেউ আছে। ঠিক তখন রাত 10টা বাজে। আমার স্বামী আরিয়ানের সাথে প্রায় ঝগড়া হয়। আজকে রাতেও অনেক ঝগড়া হয়েছে। এজন্য সে রুম থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে কিন্তু সে বলে যায়নি। আমার কিছুটা সন্দেহ হতে লাগলো, আমার স্বামী আবার বুয়ার রুমে যায়নি তো। আবার মনে মনে ভাবলাম, সামান্য বুয়ার রুমে কেন যাবে সে? তার দিকে কান না দিয়ে আমি সোজা আমার রুমে আবার চলে আসলাম। রুমে এসে আমার স্বামী আরিয়ানকে কল দেই, কিন্তু সে কল ধরে না। যতবার কল দেই ততবারই কলটা কেটে দেয়। সত্যি এখন খুব চিন্তা হচ্ছে, এত রাতে কোথায় যেতে পারে আমার স্বামী আরিয়ান। এ নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 10 বছর। বাবা মার পছন্দের ছেলে ছিল আমার স্বামী আরিয়ান। আমার নাম ফারজানা। বাবা মায়ের অনেক আদরের ছোট মেয়ে ছিলাম। আমাদের বিয়ের 5 বছর খুব ভালোভাবে কেটেছিল। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। কন্যা সন্তানের নাম আয়াত। দেখতে ঠিক ওর বাবার মতন হয়েছে, আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার স্বামী আরিয়ান ইদানিং খুব চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি না। একটুকুতে ও একটু হলেই আমার সাথে অনেক ঝগড়া করে, আর শুধু বলে তুই তোর বাপের বাড়িতে চলে যা, তোকে আর আমার সহ্য হচ্ছে না। আমার মেয়ে আয়াত আমাদের এই ঝগড়া দেখে শুধু কান্না করে। আমি ওর সামনে আমার স্বামী আরিয়ানকে বলে দেখো, মেয়েটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এর সামনে কিছু না বলো না আমাকে। তোমার দুটো পায়ে ধরি, তোমার যা মনে চায় তুমি আমার একা যখন পাবে তখন বলো। এতে তোমার কোনো বাধা দেব না আমি। অন্তত এই মাসুম বাচ্চার সামনে কিছু বলো না আমাকে। তবুও কোনো কথা শুনলো না। তার যত রাগ মেয়ের সামনেই বলে যাচ্ছে, আর বিশ্রী ভাষায় গালি দিচ্ছে আমাকে। তবুও আমার মেয়েকে কিছু বুঝতে দেই না। ওর সামনে সব সময় আমি হাসি খুশি থাকি, কারণ আমাদের আয়াতের বয়স মাত্র 6 বছর চলে। ইদানিং আমার মেয়েকেও তা সহ্য হয় না। যদি ওর বাবাকে বলে বাবা বাজার থেকে এটা নিয়ে আসো আমার জন্য, উল্টো রাগ দেখায় মেয়ের প্রতিও। একটা সময় এই মেয়ের প্রতি অজ্ঞান ছিল আমার স্বামী আরিয়ান। কিভাবে একটা মানুষ এতটা চেঞ্জ হতে পারে সেটা ভাবতে পারছি না। যে মানুষটার আমার প্রতি এতটা ভালোবাসা ছিল, টেক কেয়ার ছিল, অথচ তার ভেতর এখন কিছুই নেই। এখন আমি শুধু তার কাছে শুধুমাত্র একটা ডাস্টবিন। একটা ডাস্টবিনের যতটা মূল্য আছে তার থেকেও আমার কোনো মূল্য নাই এই বাড়িতে। অনেকটা খারাপ ব্যবহার করে তবুও আমি কিচ্ছু বলি না। আর একটা কারণ আছে, আমার বাবা মা এতটা ধনী ছিল না, যেটা বলে মধ্যবিত্ত ফ্যামিলি। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পাশের গ্রামের একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেই ছেলেটা কেউ না, আমারই স্বামী আরিয়ান। এরপর আমাদের বিয়েটা যখন হয়ে যায় কিছুদিনের মধ্যে আমরা ঢাকাতে চলে যাই, কারণ আমার স্বামী আরিয়ানের চাকরি ঢাকায় হয়, আর সেখানে থাকতে হবে। বাসার সব কাজ আমি করতাম একটা সময়। আমার স্বামী বলল, তোমার এত কাজ করতে হবে না, এত কাজ করলে তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে। আমি তখন বললাম, দেখো বাসার কাজ তো আমি করব। ওই সময় আমাকে অনেক অনেক ভালোবাসতো আমার স্বামী আরিয়ান। এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হয় হয়তো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছুই বুঝতো না, সে মানুষটা এখন আমাকে দেখলে সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম একদম নিঃস্বার্থভাবে ভালোবাসতো আয়াতের আব্বু। আজ সেই মানুষটা কতটা বদলে গেছে ভাবলে অনেক কষ্ট হয়। যখন একটা মানুষ সব কিছু পেয়ে আবার হারিয়ে যায়, আমার জানা মতে এর থেকে আর বড় কোনো কষ্ট নেই ওই মানুষটার জীবনে। শুনেছি ইদানিং নাকি অফিসেও যায় না আরিয়ান। ঠিকভাবে কোথায় কি করে বেড়ায় সেটা যদি জানতে চাই, আমায় বলে তোর বাবার টাকা দিয়ে আমি চলি নাকি, এত কৈফিয়ত তোরে দিতে পারবো না। তোর যদি ভালো না লাগে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে।
আর মেয়েটা সবসময় আমার কাছে থাকে, কারণ আয়াত এখনও অনেক ছোট, কিন্তু কিছুটা বোঝে। আর বলে, আম্মু আব্বু এখন পচা, আমাকে আদর করে না আগের মতো, কিছু কিনে দেয় না, আমার কোনো কিছু আয় না আম্মু, কিন্তু তোমাকে অনেক বকা দেয়। আব্বু যখন তোমাকে বকা দেয় তখন আমার খুব খারাপ লাগে আম্মু। আম্মু এমন কেন করে বলতে পারো? সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে বলি, আম্মু তুমি এখন ছোট, এগুলো বুঝবা না। আর এগুলো তোমার শুনতে হবে না। যখন এগুলো প্রশ্ন করে তখন আমি আমার আর কিছু বলার ভাষা হারিয়ে ফেলি। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এতটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বোঝে? প্রতিদিনের মতো আজকেও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগে অনেক কথা শুনেছিলাম বুয়ার বিষয় নিয়ে। আমি এইগুলো কানে দিতাম না। মনে ভাবতাম কখনো এই কাজটা আরিয়ান করতে পারবে না। এরপর যখন বুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবলাম কাজটা আমি ঠিক করিনি। বুয়ার রুমে ঢোকার দরকার ছিল। এমন পিস্ট্রিয়াস কীভাবে আসতে পারে বুয়ার রুম থেকে, যেহেতু বুয়া একা একা থাকে। আমি আবার পুনরায় বুয়ার রুমের সামনে গেলাম। আবার একই সাউন্ড শুনতে পাই, সাহেব ব্যথা পাই আস্তে করেন। আরেকটা কথা বলে রাখি, এই বুয়াটা আমাদের বাসায় নতুন এসেছে, 20 বছর হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখে মনে হবে না এই বাড়িতে কাজ করে। তার চালচলন, ঘোরাফেরা, কাপড় চোপড় পরার ভাব দেখলে মনে হবে না যে এই বাড়িতে কাজ করে। আর এগুলো কে কিনে দেয় এত দামি পোশাক? আমি যদি কখনো বুয়াকে জিজ্ঞেস করি, তুমি এই পোশাক কোথায় পাও? বুয়া আমাকে বলে, আমি কিনে নিয়ে আসি। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? ফারজানা বলে না, এমনিতেই জিজ্ঞেস করলাম। বুয়ার নাম ছিল তাসলিমা। আমি তাসলিমাকে বললাম, তোমার তো বেতন দেয় তোমার স্যার 5,000 টাকা, আর যে পোশাক পরে আছো এর দাম তো অনেক। খুব জানতে ইচ্ছে করে এত দামি দামি পোশাক কোথায় পাও তুমি? তাসলিমা আমার কথায় কোনো জবাব দেয় না, শুধু বলে, আমার বন্ধু আছে, সে আমাকে গিফট করে। সে অনেক বড় বাড়িতে কাজ করে তো। আচ্ছা যাই হোক, তার সাথে আমি আর কথা বাড়ালাম না। এভাবে দিন বুয়া আরও নিত্য নতুন পোশাক পরতে থাকলো। তবু আর কিছু জিজ্ঞেস করিনি। আর হ্যাঁ, আমার স্বামী একটু রাত করে বাসায় ফিরত। ওই সময় আমি বেশিরভাগ ঘুমিয়ে যেতাম, আর তাসলিমা জেগে থাকতো। আমি তাসলিমাকে বলে দিতাম, তোমার স্যার আসলে খাবার দিও। ভাবে আস্তে আস্তে আমার মনে হয় তাদের ভেতর একটা সম্পর্ক গড়ে ওঠে। সেটা কখনো আমি বুঝতে পারিনি। এবার চলে আসেন তাসলিমার ঘরের সামনে। এই সাউন্ডটা হয় কেন? এরপর তাসলিমাকে আমি ডাক দিলাম। তাসলিমা আমার কথা সাড়া পেয়ে উত্তর দিল, জি ম্যাডাম, আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ তাসলিমা, তুমি একটু বাইরে আসবে? হ্যাঁ জি ম্যাডাম, আপনি কোনো অপেক্ষা করুন, আমি আইতাছি। তখনই হয়তোবা ফিস করে কাকে যেন কি বলতেছে। থাক ওইদিকে, আমি আর কান দিলাম না। তাসলিমা কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হলো। তখন তাসলিমাকে বললাম, আচ্ছা তোমার রুমে কিসের এত শব্দ ছিল? একটু বাজে শব্দ। আসলে দুঃখিত ম্যাডাম, আপনি শুনতে পেরেছেন, আমি বুঝতে পারি নাই। আসলে একা থাকি তো, ভালো লাগে না, মাঝে মধ্যে অনেক নিজের ভেতরে একাকিত্ব ফিল করি। একটু বাজে ভিডিও দেখছিলাম। ফারজানা তখন জিজ্ঞাসা করলো, সত্যি কি তুমি ভিডিও দেখছিলা নাকি অন্য কিছু করছিলে? তবা ম্যাডাম, আমি কিছু করছিলাম না, আমি শুধু ভিডিও দেখছিলাম। আচ্ছা যাই হোক, সাহস করে রুমের ভেতরে আর গেলাম না, ওখান থেকে আবার চলে গেলাম। সত্যি আজকে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করছে, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এদিকে আয়াতের আব্বু রুমে আসছে না। সে তাসলিমা রুম থেকে চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই আয়াতের অপর রুমে চলে আসলো। তখন আয়াতের আব্বুকে তো বললাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ও মা, প্রশ্ন করার মধ্যে দেখলাম সে আজকে উত্তেজিত হলো না। বলল, কোথাও ছিলাম না, একটু বাইরে ছিলাম। ফারজানা তখন বলল, সত্যি বলছে তো? আচ্ছা বাবা, আমি মিথ্যা বলবো কেন? আজকে সত্যি আরিয়ানকে অন্যরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে মিথ্যা কথা বলবো কেন? কিন্তু কিছুতে আমি বিশ্বাস করতে পারছি না।
তার চোখ দেখে তো মুখ দেখে বুঝতে পারছি না সে সত্যি কথাটা বলছে আমাকে। আর এতটা ভালো ব্যবহার করছে, মনে হচ্ছে ঠিক যেন আমার আগের সে আরিয়ান। কিছুক্ষণের মধ্যে আমাকে সে আবার বলল, কি রান্না করেছো আজকে? আমি তখন বললাম, কেন ভুলে গেছো? আমি তো রান্না করি না। আরে না, আমি তো ভুলি নাই, তবুও মন চাইলো শুনতে। তারপরও রাতের মেনুটা কি আজকে? ফারজানা তখন আরিয়ানকে বলল, আজকে শিং মাছ ঝোল আর ডাল করেছে বুয়া। ও আচ্ছা, তাসলিমা বুয়া কোথায়? দেখছি না তো। তখনই ফারজানা বলল, ওর কি খুব প্রয়োজন? আরে না, তুমি বেশি বুঝো। আমি কিছু বললেই তো তুমি মনে করো আমি বেশি বুঝি। আশ্চর্য। না, এমনিতেই ওকে দেখছি না তো, এ কারণে বললাম। ফারজানা মনে মনে বলল, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুমি যে কোথায় ছিলে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে ধরতে পারিনি। তখনই আরিয়ান বলল, কেন তুমি চুপ হয়ে থাকলা বুঝতে পারছি না ফারজিনা। আরিয়ান তখন বলল, আমাদের মেয়ে আয়াত কোথায়? আয়াত কি ঘুমিয়ে গিয়েছে? ফারজানা তখন বলল, হ্যাঁ, সে ঘুমিয়ে গিয়েছে। এতক্ষণ বাবা বলে ডাকছিল। আমি খুবই দুঃখিত, আমার মেয়ে আয়াতকে সময় দিতে পারি না। ফারজানা তখন আরিয়ানের মুখের উপর কিছু কথা বলতে শুরু করলো। তোমার যে কী কাজ থাকে সেটা আমি ভালো করে জানি, অন্তত এটা রোজ হাতার দিও না। তুমি এর আগে বহুত ব্যস্ত থাকা, তারপরেও আমার মেয়ে এবং আমাকে অনেক সময় দিতে। আরিয়ান কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। আরিয়ান বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দিবা? ফারজানা বলল, সব কিছু ডাইনিং টেবিলে রাখা হয়েছে, তুমি খেয়ে নাও। আরিয়ান তখন বলল, তুমি খাবে না? ফারজানা বলল, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এই বলে আরিয়ান খেয়ে রুমে গেল আর মোবাইলে যেন কার সাথে চ্যাট করা শুরু করলো। ফারজানা খুবই সন্দেহ করতে লাগলো। এইমাত্র রুমে আসলো, তারপরও মোবাইল নিয়ে পড়ে আছে। ফারজানা আর কোনো কিছু বলল না আরিয়ানকে, কারণ এই মুহূর্তে যদি কিছু বলে অনেক বড় একটা সিক্রেট হয়ে যেতে পারে। তাই সে নিজের মতো করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমানোর আগে আরিয়ানকে একটা কথা বলল, তুমি না অনেক ব্যস্ত, তোমার না সকালে অফিস আছে, তাহলে এত রাতে আবার আবার মোবাইল নিয়ে পড়ে আছো কেন? আরিয়ান তখন বলল, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে যাও। এই বলে ঘুমিয়ে পড়ল দুজনেই। কিন্তু ঘুম থেকে সকালে উঠে আরিয়ানকে দেখতে পেল না ফারজানা। ফারজানা ওয়াশরুমের সব জায়গায় খুঁজল, কিন্তু পেল না। ফারজানার মনে প্রচণ্ড সন্দেহ জাগতে লাগলো। সে মনে মনে ভাবল, রাতে দেরি করে আসলো, আবার আমাদের সকালে কোথায় যাবে? ফারজানার সাথে সাথে বোয়ার রুমের দিকে ছুটল, কিন্তু বোয়ার রুমের সামনে যে কোনো শব্দ পেল না। এদিকে বোয়া সকালের নাস্তা বানিয়ে রেখে দিয়েছে। বোয়া ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না। তার রুম থেকে মনে হচ্ছে বোয়া তার রুমে নেই। ফারজানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কি হতে চলেছে কিছুই বুঝতে পারছি না। এদিকে আরিয়ানও বাসায় নেই, বোয়া রুমে নেই। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথাটা চক্কর দিল আর ফ্লোরে পড়ে গেল ফারজানা। পড়ে যাওয়ার পরে নিজে নিজে উঠে ফারজানা তার রুমে গেল। এরই মধ্যে আমার আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। তখন আয়াত বলছে, আম্মু তোমাকে কেমন দেখাচ্ছে যেন, তুমি কি ঠিক আছো? তখন বলল, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। ফারজানা তখন আয়াতকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার দিচ্ছি, তোমাকে স্কুলে যেতে হবে। এরই মধ্যে আয়াত সব কিছু রেডি হয়ে খাওয়ার টেবিলে আসলো। ফারজানা আয়াতকে খেতে দিল। আয়াত তখন বলল, আম্মু তুমি খাচ্ছ না কেন? ফারজানা তখন বলল, না আম্মু, আমি পরে খেয়ে নেব, তুমি আগে খাও। আর তখন বলল, না আম্মু, তুমি আমার সাথে এই মুহূর্তে খেতে হবে, তুমি যদি না খাও তাহলে আমি খাবো না এবং কিচ্ছু। ফারজানা বলল, এত পাগলামি করে না আম্মু, লক্ষ্মী মেয়েটা, তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব তো। আয়াত তখন বলল, না, তোমাকে খেতে বলেছি মানে তুমি খাবে। ফারজানা তখন বলল, আমি খাচ্ছি, তুমিও খাও। আমার লক্ষ্মী মেয়েটা ঠিক আমার মায়ের মতো হয়েছে। যখন এই কথা বলল তখন আয়াত সাথে সাথে তাপিয়ে দিল ফারজানাকে। ঠিক খাওয়া শেষ করে শেষ হওয়ার মুহূর্তে দেখতে পেল আরিয়ান রুমে চলে আসছে। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, আমি একটু হাঁটতে গিয়েছিলাম বাইরে, শরীরটা কেমন লাগছে এই কারণে গিয়েছিলাম।
ফারজানা তখন বলল, এর আগে কখনো তো তোমাকে দেখি নাই বাইরে হাঁটতে যাইতে, হঠাৎ আজকে কেন বাইরে হাঁটতে গেলে? আরিয়ান তখন বলল, এত কথা তোমাকে বলতে পারবো না। তুমি কি নাস্তা রেডি করেছো? আমার জন্য নাস্তা রেডি করো, আমি অফিসে চলে যাব। তার আব্বু, তোমাকে আমি বলছি কিছু, তুমি সত্যি করে বলো, কেন তুমি বাইরে গিয়েছিলে, তাও আবার এত সকালে? এই, তুমি আমার কথা বুঝো না? তোমাকে বলেছি আমি হাঁটতে গিয়েছিলাম, তারপর সন্দেহ করছো কেন? তুমি সন্দেহ করার কাজ করবে আর আমি সন্দেহ করব না? বাহ, সত্য কথাটা মনে হচ্ছে বেরিয়ে আসছে। প্রথমে তুমি রেগে যাচ্ছিলে না, আর এখন তুমি আর রেগে যাচ্ছ। আরিনার সাথে কথা কাটাকাটির কিছুক্ষণের মধ্যে দেখছি আমাদের বুয়া তাসলিমা বাড়িতে আসলো। এবার আমার বুঝতে কোনো বাকি রইল না। আমি ঠিকই বুঝে নিলাম, ঠিক আরিয়ানের সাথে আমাদের কাজের বুয়া তাসলিমা গভীরভাবে সম্পর্ক চলছে। এই কারণে দুইজন বাহিরে দেখা করতে গিয়েছিল। আরিয়ান আর কোনো কথা না বলে নাস্তা করে সোজা অফিসে চলে গেল। কারণ এই সময়টা আমার মাথা প্রচণ্ড গরম হতে লাগলো। কী বলবো কিছু বুঝতে পারছি না। আমার এত সুন্দর সুখের সংসার ছিল, তা এক নিমিষে ভেঙে চুরে একাকার হতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে। এইটা হয়তো বা মানুষের মুখে শুনেছি অনেক আগে, কিন্তু আজ আমার সাথে হতে চলেছে। আমার ভেতরের কান্নাটা হয়তো কেউ দেখতে পারছে না। আমার এই কষ্টের কথাটা কাউকে বলতে পারছি না। কথায় আছে না, ঘরের কথা পরের বলতে নেই। এতে করে নিজেরই ক্ষতি হওয়াটা বেশি সম্ভাবনা থাকে। ওই সকাল টাইমে আমার মেয়ে আয়াত খাবার টেবিলে খাবার খাচ্ছিল। আসলে আমার মেয়ে এগুলো দেখে ভয় পেতে লাগলো। যখন আমাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি করছিল, তখন আয়াত কান্না করে দিল। এজন্য আমি আরিয়ানকে বেশি কিছু বললাম না, ওর মতো খাবার খেতে লাগলো। এরই মধ্যে তখন আমাদের কাজের বুয়া বাড়িতে প্রবেশ করলো। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি সকালে নাস্তা বানিয়ে কোথায় গিয়েছিলে? বুয়া তাসলিমা বলল, আমার এক বান্ধবী ফোন করলো, সে নাকি অনেক অসুস্থ, আর্জেন্ট যেতে বলল। আর আপনি ওই সময় ঘুমিয়েছিলেন, এজন্য আপনাকে বিরক্ত না করে আমি চলে গিয়েছিলাম। ভাবলাম ওখান থেকে এসে আপনাকে বলবো। কেন ম্যাডাম, কোনো কিছু হয়েছে নাকি? স্যারের সাথে এত কথা কাটাকাটি মনে হচ্ছে। সব কিছু ঠিক আছে ম্যাডাম। আমি আবার বোকার মতো চুপ হয়ে গেলাম। তাসলিমা আমাকে কি বোঝাতে চাচ্ছে এটা আমি বুঝতেই পারছি না। আমি বারবার বোকা হয়ে যাচ্ছি কেন এই সামান্য কাজের মেয়ের কাছে? মনে মনে নিজের কাছে নিজেই বলতে লাগলাম, এই কাজের মেয়ে তো অনেক চালাক, ওকে ধরতে পারবো কিভাবে সেটাই খুঁজে পাচ্ছি না। তখনই আমি বললাম, না কিছু হয় নাই, দ্রুত দুপুরে রান্নাটা সেরে ফেলো, আমি আয়াতকে স্কুলে দিয়ে আসছি। তাসলিমা তখন বলল, আচ্ছা ম্যাডাম, আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আপনি আসার আগেই আমি রান্না করে ফেলবো। আপনি নিশ্চিন্তে আয়াতকে স্কুলে নিয়ে যান। এরপর আমি বাসা থেকে বের হলাম। আর আয়াতের স্কুলটা একটু দূরে যাওয়া এবং আসতে অনেক সময় লাগে। আমি দ্রুত স্কুলে যাওয়ার চেষ্টা করলাম, কারণ আরিয়ান যদি আবার বাসায় চলে আসে, বুয়া যদি ফোন করে বলে ম্যাডামকে নিয়ে স্কুলে চলে গেছে, তুমি চলে আসো, তাহলে আমি তো পুরো বাসা ফাঁকা। আসলে একটা কথা বলে না, যখন ইমার্জেন্সি কোন থাকে তখনই কিন্তু বিভিন্ন বাধা বিঘ্ন আসে। একই কাজটা আমার সাথে হয়ে গেল। এত পরিমাণ ট্রাফিক, আর নিজেকে সামলাতে পারছি না। আমি আসলে আয়াতকে স্কুলে দিতে আসছি, কিন্তু আমার মনটা পড়ে আছে বাসার দিকে। যদি আরিয়ান সত্যি সত্যি বাসায় এসে বুয়ার সাথে কোনো কিছু করতে থাকে, এই চিন্তাটা মাথা থেকে কোনো মতে যাচ্ছে না। আল্লাহর কাছে শুধু বলছি, আল্লাহ ট্রাফিকটা দ্রুত ছেড়ে দাও, আর আমি আয়াতকে দ্রুত স্কুলে দিয়ে বাসায় যেতে পারি। কিন্তু কোনো মতে ট্রাফিক ছাড়ছে না। এখন কিন্তু শীত, তবুও আমি এত ঘামতেছি। সেটা আমার এই ছোট্ট আয়াত মেয়ে দেখে বলছে, আম্মু তোমার কি হয়েছে? আমি আয়াতকে বললাম, কিছু হয়নি আম্মু। আয়াত শুধু প্রশ্নই করতে থাকলো না, আম্মু তোমার কিছু হয়েছে? তুমি কিছুটা আমার কাছে কিছু আমার কাছে লুকিয়েছো? আমি বললাম, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এজন্য একটু ঘাবড়ে যাচ্ছি। ট্রাফিক কোনো মতে ছাড়ছে না আম্মু। এই বলতে বলতে ট্রাফিক ছেড়ে দিল। আমার জান একটু পানি আসলো। তখনই রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা একটু জোরে যাবেন। রিক্সাওয়ালা মামা হচ্ছে শীতে কাঁপছে, কারণ আজকে কুয়াশাও পড়েছে অনেক, প্রচণ্ড শীত করছে। মুরব্বি টাইপের রিক্সাওয়ালা মামা একটু মুরব্বি টাইপের। আমি তাকে প্রেশার দিতেও পারছি না।
তবুও রিকশাওয়ালা মামাকে বললাম, মামা প্লিজ একটু জোরে যাবেন, আমার একটু তাড়া আছে। রিকশাওয়ালা মামা আমার কথা হয়তো বা বুঝতে পেরেছে। সে বলল, ম্যাডাম আপনি টেনশন করবেন না, আমি একটু জোরে যাওয়ার চেষ্টা করতেছি। এর মধ্যেই একটা ট্রাফিক ছেড়ে আসলাম, আবার সামনে আরেকটা ট্রাফিক পড়ল। তখন আমার ভেতরে আগুন দাও দাও করে জ্বলে উঠতে শুরু করলো। তখন সত্যি নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা করছে। এইমাত্র একটা ট্রাফিক ছাড়লাম, আবার এখানে ট্রাফিক। আল্লাহ পাকি জানে ওদিকে কি হচ্ছে বাসায়। আমার কিচ্ছু ভালো লাগছে না। তখনই আয়াত বলেছে, আম্মু তুমি মনে হচ্ছে বেশি টেনশন করছো। আমি বললাম, না আম্মু। আচ্ছা যাই হোক, ট্রাফিক ছেড়ে সোজা আয়াতের স্কুলের সামনে চলে আসলাম। ওকে নামিয়ে বললাম, আম্মু তুমি ভালোভাবে ক্লাস করো, তোমাকে স্কুল ছুটির পরে আমি আবার নিতে আসব। ছোট্ট মেয়ে আমাকে বলল, আচ্ছা আম্মু তুমি সাবধানে যেও। এই বলে দ্রুত আবার রিকশাওয়ালা মামাকে বললাম, মামা আপনি যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে আমাকে দ্রুত নিয়ে আসবেন। মামা আমার কথা শুনে দ্রুত আমার বাসার সামনে নিয়ে আসলো। মামার ভাড়াটা দিয়ে বললাম, আমার কাছে কোনো ভাগতি টাকা ছিল না, 500 টাকার নোট ছিল, সেটা মামাকে দিয়ে আমি চলে যাচ্ছি। তখনই রিকশাওয়ালা মামা আমাকে পেছন থেকে ডেকে ডাক দিয়ে বলল, ম্যাডাম বাকি টাকাটা নিয়ে যান। আমি রিকশাওয়ালা মামাকে বললাম, আপনি এটা রেখে দেন, বাকি টাকাটা আপনার ফেরত দেওয়া লাগবে না। আমার এদিকে আর কোনো মন নেই, মন বাসায় কখন ঢুকবে। বাসায় ঢোকার সময় কলিং বেলটা চাপ দিলাম। কলিং বেল দেওয়ার ঠিক 10 মিনিট পর কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। আমার ভেতরে সন্দেহ আরও জাগতে লাগলো। তখন মনে মনে ভাবতে লাগলাম, হয়তো বা আরিয়ান বাসায় চলে আসছে, আরে সেই বোয়ার সাথে হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছে। এটা আমার আজকে শেষ দেখতে হবে, এবং শেষ কি হয় সেটাও দেখতে হবে। হুট করে মনে পড়ে গেল গেটের চাবি তো আমার কাছে একটা এক্সট্রা আছে। ব্যাগটা খুলতেই দেখতে পেলাম, হ্যাঁ আমার কাছে সত্যি একটা চাবি আছে। সেটা দিয়ে খুলেই সত্যি আমার রুম থেকে সে বাজেভাবে একটা শব্দ আসছিল। সাহেব আমাকে ছেড়ে দিন, আমি সত্যি আর পারছি না, আরও বাজেভাবে শব্দ করছে। আমি কান্না করতে করতে বুয়ার রুমের সামনে বসে পড়লাম। আর ওই সময় আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ এসব শোনার আগে আমাকে মৃত্যু দিলে না কেন। অনেক ভেঙে পড়লাম, কিন্তু নিজেকে নিজেই সান্ত্বনা দিতে লাগলাম। এরই মধ্যে অন্য কিছু ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো আরিয়ানকে একটা কল দেওয়া যায়। আসলে আরিয়ান এখন কোথায় আমার ধারণাটা ভুলও হতে পারে, এবং আরিয়ান নাও হতে পারে এই বুয়ার রুমে। ঠিক তখন একটা আরিয়ানকে কল দিলাম, কিন্তু আরিয়ান এবারও কল ধরলো না। আর ধৈর্য কুলাচ্ছে না, বুয়ার রুমটা খুলে দেখতে পেলাম, নিজের চোখে দেখে সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না। এটা আমার স্বামী আরিয়ান। সত্যি যে এটা সন্দেহ করেছিলাম সেটাই হলো। মনে মনে ভাবতে লাগলাম, এই দৃশ্যটা দেখার আগে আল্লাহ আমার মৃত্যু দিল না কেন। এই মানুষটার হাত ধরে এই শহরে আসা, তাকে কখনো চিনতাম না, আর কখনো ভাবতাম না যে এই মানুষটার সাথে আমার বিয়ে হবে। বাবা মা অনেক পছন্দ করে আরিয়ানের সাথে আমার বিয়ে দেয়। আর একটা জিনিস সবসময় করতাম, বাবা মা পছন্দ খারাপ হতে পারে না। এই কথাটা কিভাবে আমার বাবা মাকে বলবো? তোমার মেয়ের জামাই একজন পরকীয়া আসক্ত, তাও আবার আমাদের কাজের বউয়ের সাথে। ছি ছি, ভাবতেই কেমন লাগছে যে এই মানুষটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে। আর এই মানুষটা কিভাবে এই কাজটা করতে পারে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। যখন আমি বোয়ার রুমের ভেতরে প্রবেশ করি, আরিয়ান আমাকে দেখে চমকে উঠল আর আমাকে বলে, ফারজানা তুমি না আয়াতের স্কুলে দিতে গিয়েছিলে? হ্যাঁ আমি দিতে গিয়েছিলাম, কিন্তু এই দৃশ্যটা দেখার খুব ইচ্ছা ছিল। অনেক দিন ধরে তোমাদেরকে অনেক সন্দেহ করেছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না আমার স্বামী যে একজন পরনারীর আসক্ত, সেটা কখনো বুঝতে পারিনি। আমার মধ্যে কি ছিল না আরিয়ান, বলতে পারো? আমি কি দেখতে খারাপ, নাকি কোনো বডি ফিগার খারাপ? সব দেখতেই তো ভালো। তাহলে কিভাবে পারো সামান্য একজন কাজের বয়সা থেকে কাজটা করতে? তোমার একটু বিবেকে বাধা দিল না? ভুলে গেলে তোমার একটা মেয়ে আছে? আমার কথা নয় ভুলে যেতে পারো, একবারও মনে পড়লো না তোমার মেয়ের কথাটা? আরিয়ান তখন বলল, দেখো এটা একটা অ্যাক্সিডেন্ট। বুয়া দেখতে খুব সুন্দর, মোটামুটি ভালোই, আর একা একা বাসায় থাকে তো। ফারজানা তখন বলল, বাবা মায়ের পছন্দে বিয়েটা করাই আমার ভুল ছিল। আমি জানতাম না তোমার এত সুন্দর চেহারার মধ্যে লুকিয়ে ছিল লজ্জা প্রকৃতির স্বভাব। আচ্ছা সরি, আমি মনে হয় তোমাদের কাজের মধ্যে বাধা দিয়ে ফেলেছি। তোমরা তোমাদের কাজটা শুরু করতে পারো, আমি চলে যাচ্ছি এখান থেকে। আর হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে, আর কখনো ফিরবো না। আমি চাই আমার প্রিয় মানুষটা ভালো থাকুক।
একটা কথা কি জানো আরিয়ান, মেয়েরা বিয়ের আগে বাবা মার অন্যরকম একটা মানুষ হয়ে থাকে, তা আর বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে কাছের মানুষ হলো তার স্বামী। আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম, আর তুমি কিনা আমার সেই বিশ্বাসে আঘাত করলে। এখন আমার বুঝতে আর কোনো কিছু বাকি রইলো না। এই জন্য তুমি রাত করে রুমে আসো, বিভিন্ন অজুহাত দিয়ে আমার সাথে ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, তোমার আর ঝগড়া করতে হবে না। আমি এই মুহূর্তে আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর একটা কথা বলে যাচ্ছি, দয়া করে আমার মেয়ে আয়াতকে রেখে যেতে বলো না। আরিয়ানের কোনো কথা বলে না, কারণ সে কি আর কথা বলবে, সে তো ধরা খেয়ে গিয়েছে। এরই মধ্যে বুয়া তখন বলল, ম্যাডাম দেখেন, আমি কখনো এই কাজটা করতে চাইনি, স্যার আমাকে বাধ্য করছে। আর হ্যাঁ, আমি কখনো আপনার সংসার ভাঙতে চাইনি, আপনাকে সবসময় বড় বোনের মতো দেখতাম। কিন্তু একদিন আপনি বাসায় ছিলেন না, স্যার আমাকে জোর করে এই কাজটা করতে চায়। আমি অনেক বাধা দিয়েছি, কিন্তু সে মানেনি। ম্যাডাম প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি এখনই বাসা থেকে চলে যাচ্ছি। আর আপনাকে কথা দিচ্ছি, স্যারের আশেপাশে থাকবো না। শুধু আপনার মেয়ে না, আমিও আমার মেয়ের মতন, আমার নিজের মেয়ের মতন ভালোবাসতাম। যদি পারেন ম্যাডাম, আমাকে মাফ করে দিন। ফারজানা তখন বলল, তোমার তো কোনো দোষ নেই, দোষ তো সব আমার। বুয়া তখনই বাসা থেকে বেরিয়ে চলে যায়। ফারজানাও ব্যাগ গোছাচ্ছেন বাবার বাড়িতে চলে যাওয়ার জন্য। এরই মধ্যে ফারজানার পায়ে পড়ে মাপ চায় আরিয়ান। আরিয়ান বলে, আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনো এই কাজটা করব না, প্লিজ আমাকে মাফ করে দাও ফারজানা। ফারজানা তখন বলল, এই তুমি কি করছো, আমার পা ছাড়ো। আরিয়ান তখন বলল, তুমি যতক্ষণ না মাফ করবে ততক্ষণ তোমার পা ধরে থাকবো। সত্যি আয়াতের আম্মু, তোমাকে প্রমিস করছি আর কখনো এমন কাজটা করব না।